নমস্কার। ভ্রামণিকের গল্পের আসরে আপনাকে স্বাগত। আজ আপনার জন্য একটি পৃথিবী বিখ্যাত বই, জয় আপনারই, শিব খেরার রচিত ইউ ক্যান উইন এই বইটি পড়ে শোনাচ্ছি। বইটির মলাটের ওপর একটি ছোট্ট কথা লেখা। বিজয়ীরা কোনো ভিন্ন কাজ করেন না, তারা কাজটিকে ভিন্নভাবে করেন। শুরু করছি জয় আপনারই। অধ্যায় 1, মনোভাবের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ অ্যাটিটিউড। একজন লোক মেলায় লাল, নীল, সবুজ, হলুদ ইত্যাদি অনেক রঙের বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করত। কখনো কখনো তার বিক্রি কমে গেলে সে হিলিয়াম গ্যাসে ভর্তি একটি বেলুন আকাশে উড়িয়ে দিত। বেলুনটিকে আকাশে উঠে যেতে দেখলে উৎসাহী বাচ্চারা বেলুনওয়ালার কাছে ভিড় করে তার বিক্রি বাড়িয়ে দিত। সারাদিন এই পদ্ধতিতে বেলুনওয়ালা বেলুন বিক্রি করত। একদিন পিছন থেকে জামায় টান পড়াতে বেলুনওয়ালা মুখ ফিরিয়ে দেখল একটি বাচ্চা ছেলে। ছেলেটি জিজ্ঞেস করল, কালো রঙের বেলুনও কি আকাশে উড়বে? বালকটির অত্যধিক আগ্রহ লক্ষ্য করে লোকটি তাকে আশ্বস্ত করে বলল, ভাই, রঙের জন্য বেলুন আকাশে ওড়ে না। বেলুনের ভিতরের গ্যাস বেলুনকে আকাশে ওড়ায়। মানুষের জীবনেও এ কথা সত্য। আমাদের ভিতরে কি আছে সেইটাই প্রধান। আমাদের ভিতরে যে জিনিসটি আমাদের উপরে উঠতে সাহায্য করে তা হলো আমাদের মানসিকতা। আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন কেন কোনো কোনো ব্যক্তি বা সংস্থা বা দেশ অন্যদের তুলনায় বেশি সফল? এর মধ্যে কোনো গূঢ় রহস্য নেই। সফল ব্যক্তিরা একটি নির্দিষ্ট ও কাঙ্ক্ষিত ফললাভের জন্য চিন্তা ও কাজ করেন। তারা জানেন ফল লাভের লক্ষ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ মানুষ। তারা আরও জানে তাকে কিভাবে গড়ে তুলে কাজে লাগাতে হয়। আমার বিশ্বাস, যে কর্মীর গুণমানের উপর কোনো ব্যক্তি, সংস্থা বা দেশের সাফল্য নির্ভর করে। আমি বিশ্বের প্রধান সংস্থাগুলিতে নিযুক্ত উচ্চ আধিকারিকদের সঙ্গে কথাবার্তার সময় সবাইকে একটা প্রশ্ন করেছি, যদি আপনাকে একটি জাদুদণ্ড দেওয়া হয় এবং বলা হয় যে ব্যবসায় উৎপাদনশীলতা ও লাভ বাড়াবার জন্য আপনি যে জিনিসটির পরিবর্তন চান সেই জিনিসটি কি? উত্তরে তারা সবাই এক বাক্যে বলেছেন যে সংস্থায় কর্মরত ব্যক্তিদের মনোভাব যদি উন্নততর হয় তবে তারা সম্মিলিতভাবে কাজ করতে সক্ষম হবে। ফলে সংস্থায় অপচয় বন্ধ হবে, সংস্থার প্রতি আনুগত্য বাড়বে এবং সাধারণভাবে ওই সংস্থা কর্মতৎপরতার দৃষ্টান্ত স্থল হিসাবে পরিগণিত হবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম জেমস বলেন, আমাদের প্রজন্মের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হলো এই যে মানুষ মনোভাবের পরিবর্তন ঘটিয়ে তার জীবনযাত্রার পরিবর্তন ঘটাতে পারে। অভিজ্ঞতার নিরিখে আমরা জানি মানব সম্পদই সমস্ত রকমের উদ্যোগে সবচেয়ে মূল্যবান সম্পদ। মূলধন বা যন্ত্রপাতি ইত্যাদির থেকেও অনেক মূল্যবান। দুর্ভাগ্যক্রমে এই সম্পদের অপচয়ও অনেক বেশি। মানুষ আপনার মহত্তম সম্পদ কিংবা মহত্তম দায় হয়ে উঠতে পারে। আমি একটি বাণিজ্যিক সংস্থার বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ গ্রহণ করেছি, যেমন ক্রেতা সহায়তা, বিক্রয় দক্ষতা, বাণিজ্য বৃদ্ধির কৌশল সংক্রান্ত পরিকল্পনা ইত্যাদি। নিঃসন্দেহে এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে হয় কোনো প্রশিক্ষণই সফল হবে না যদি না শিক্ষার্থীদের মান যথোপযুক্ত হয়। উপযুক্ত গুণমান সম্পন্ন মানুষ তারাই যাদের চরিত্র আছে, সততা আছে, মূল্যবোধ আছে আর সর্বোপরি আছে ইতিবাচক মনোভাব। আমার বক্তব্যের ভুল অর্থ করবেন না। নিঃসন্দেহে সমস্ত বিষয়ই প্রশিক্ষণ দরকার, কিন্তু সমস্ত প্রশিক্ষণ কার্যক্রমের সাফল্য নির্ভর করবে উপযুক্ত গুণসম্পন্ন শিক্ষার্থীর ওপর। ক্রেতা পরিষেবার
প্রশিক্ষণে শিক্ষার্থীদের বলা হয়, প্রতিটি ক্রেতার সঙ্গে কথাবার্তায় অনুগ্রহ করে ধন্যবাদ ইত্যাদি কথাগুলি ব্যবহার করবে। মুখে থাকবে মোলায়েম হাসি এবং যথাসময়ে করমর্দন করবে। কিন্তু একজন মানুষ কতক্ষণ এইভাবে মৃদু হাসি হাসতে পারবে যদি তার মধ্যে ক্রেতাকে সাহায্য করার প্রকৃত সদিচ্ছা না থাকে? তাছাড়া ক্রেতারাও শুকনো হাসির অন্তঃসারশূন্যতা বুঝতে পারবে। হাসি আন্তরিক না হলে তা অত্যন্ত বিরক্তিকর লাগে। আসল কথা হচ্ছে, বাইরের অবয়বের থেকে অন্তর্নিহিত বস্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে কিংবা ধন্যবাদ ও মৃদু হাসি ইত্যাদি অবয়বের অঙ্গ হলেও গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলি অনায়াসে ব্যবহারের সঙ্গে একাত্ম হয়ে যায় যদি মনে কাজ করার আন্তরিক ইচ্ছা থাকে। ফরাসি দার্শনিক ব্লেইজ পাস্কালকে একবার একজন বলেছিলেন, আপনার মতো আমার মেধা থাকলে আমি আরও ভালো মানুষ হতে পারতাম। পাস্কাল জবাব দেন, আগে ভালো মানুষ হন, তবে আপনি আমার মেধা পাবেন। ক্যালগারি টাওয়ার নামে অট্টালিকাটির উচ্চতা ১৯০.৮ মিটার, ওজন ১০,৮৮৪ টন। এর প্রায় শতকরা ৬০ ভাগ অর্থাৎ ৬,৩৪৯ টন মাটির নিচে আছে। উচ্চতম বাড়িগুলোর ভিত্তিকে এইভাবে সুদৃঢ় করতে হয়েছে। সাফল্যকেও দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হয়। সাফল্যের ভিত্তি হচ্ছে মনোভাব। তোমার দৃষ্টিভঙ্গি তোমার সাফল্যের অবদান। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেখা গেছে যে শতকরা ৮৫টি ক্ষেত্রে চাকরি পায় তাদের মনোভাব বা দৃষ্টিভঙ্গির জন্য, আর শতকরা ১৫টি ক্ষেত্রে পায় অনেক তথ্য ও সংখ্যাতত্ত্ব জানে এবং বেশ চালাক চতুর বলে। শিক্ষা খাতে যে ব্যয় হয় তা বিপুল এবং সেই শিক্ষা কেবল তথ্য ও সংখ্যাতত্ত্ব মুখস্থ করায়। এই শিক্ষা জীবিকা অর্জনের সাফল্যের ক্ষেত্রে মাত্র শতকরা ১৫ ভাগ দায়ী। এই বইয়ের আলোচ্য বিষয় হল বাকি শতকরা ৮৫ ভাগ সাফল্য। ইংরেজি ভাষায় অ্যাটিটিউড শব্দটি একটি গুরুত্বপূর্ণ শব্দ। ব্যক্তিজীবনে, জীবিকার ক্ষেত্রে, প্রকৃতপক্ষে জীবনের সব ক্ষেত্রেই এই অ্যাটিটিউড বা মনোভাবের বিশেষ গুরুত্ব আছে। কোনো প্রশাসক কি ভালো প্রশাসক হতে পারেন যদি তার উপযুক্ত দৃষ্টিভঙ্গি না থাকে? ছাত্রসুলভ মনোভাব না থাকলে একজন ছাত্র কিভাবে ভালো ছাত্র হতে পারে? পিতামাতা, শিক্ষক, মালিক, কর্মচারী ইত্যাদি প্রত্যেকেরই স্ব ক্ষেত্রে দায়িত্ব পালনের উপযোগী মনোভাব না থাকলে যথাযথভাবে তাদের কর্তব্য পালন করতে পারেন না। তাই যে জীবিকাই আপনি পছন্দ করুন না কেন, সাফল্যের ভিত্তি হচ্ছে আপনার মনোভাব বা দৃষ্টিভঙ্গি। একর্স অফ ডায়মন্ড, হিরে ছড়ানো ক্ষেত। আফ্রিকায় এক কৃষক সুখী ও পরিতৃপ্ত জীবন নির্বাহ করত। সে সুখী কারণ তার যা ছিল তাতেই ছিল সন্তুষ্ট। আবার সে সন্তুষ্ট ছিল বলেই সুখী ছিল। একদিন একজন বিজ্ঞ ব্যক্তি তার কাছে হীরের মহিমা কীর্তন করে হীরের ক্ষমতা সম্পর্কে অনেক কথা বললেন। তিনি জানালেন, তোমার যদি বুড়ো আঙুলের আকারের একটি হীরে থাকে তবে তুমি একটি শহরের মালিক হতে পারবে, আর হাতের মুঠির আকারের একটি হীরে থাকে তবে সম্ভবত একটা দেশের মালিক হতে পারবে। এই বলে বিজ্ঞ ব্যক্তিটি চলে গেলেন। কিন্তু সেই রাত্রে কৃষক আর ঘুমোতে পারল না। তার মনে সুখ ছিল না, কারণ হীরের অভাবে সে অতৃপ্তির বোধে পীড়িত। অতৃপ্ত বলেই সে অসুখী। পরদিন থেকেই কৃষক তার খামার বাড়ি বিক্রি করার জন্য তোড়জোড় শুরু করে দিল। শেষ পর্যন্ত সমস্ত বিক্রি করে তার পরিবারকে একটি নিরাপদ জায়গায় রেখে সে বেরিয়ে পড়ল হীরের খোঁজ করতে। সারা আফ্রিকা সন্ধান করে কোথাও হীরে পেল না। সারা ইউরোপ খুঁজল, কিন্তু সেখানেও কিছু পেল না। যখন স্পেনে পৌঁছল তখন সে শারীরিক, মানসিক, এমনকি অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত। চরম হতাশাগ্রস্ত হয়ে অবশেষে বার্সেলোনা নদীতে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করল।
এদিকে যে লোকটি খামার বাড়িটি কিনেছিল সে একদিন সকালে ক্ষেতের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ছোট নদীটিতে উটকে জল খাওয়াচ্ছিল। নদীর ওপারে একটি পাথর টুকরোর পর সকালের রোদ পড়ে রামধনুর মতো বিচিত্র রঙে ঝকমক করে উঠল। বসার ঘরের টেবিলের উপর পাথরটি বেশ ভালো দেখাবে মনে করে লোকটি পাথরটি কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরল। সেদিন বিকেলেই সেই বিজ্ঞ ব্যক্তিটি বাড়িতে এসে টেবিলের উপর ঝকঝকে পাথরটি দেখে জিজ্ঞেস করলেন, হাফিজ কি ফিরে এসেছে? হাফিজ ছিল পুরনো মালিকের নাম। খামার বাড়ির নতুন মালিক বললেন, না। কিন্তু একথা জিজ্ঞেস করছেন কেন? বিজ্ঞ ব্যক্তিটি বললেন, ওই পাথরটি একটি হিরে, আমি হিরে চিনি। মালিক কিন্তু মানতে চাইল না। সে বলল, না, এটি একটি পাথর, আমি নদীর ধারে কুড়িয়ে পেয়েছি। আমার সঙ্গে আসুন, দেখবেন সেখানে ওই ধরনের পাথর আরও অনেক আছে। তারা দুজনে কিছু পাথর কুড়িয়ে পরীক্ষার জন্য জহুরির কাছে পাঠিয়ে দিল। পাথরগুলি হিরেই। দেখা গেল সমস্ত ক্ষেতটিতেই একরের পর একর জুড়ে অজস্র হিরে ছড়ানো আছে। এই গল্পটি কী নীতি শিক্ষা দেয়? এই গল্প থেকে 5টি শিক্ষা আমরা পাই। 1. হাতের কাছে সুযোগটিকে যথার্থভাবে সদ্ব্যবহার করাই সঠিক মনোভাব। একরের পর একর বিস্তৃত হিরে ভরা ক্ষেতটি ছিল হাতের কাছের সুযোগ। সোনার হরিণের সন্ধানে না ছুটে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করাই উচিত। 2. নদীর অপর পারের ঘাসকে অনেক বেশি সবুজ মনে হয়। দূরবর্তী সম্ভাবনাকে মানুষ অনেক বেশি উজ্জ্বল মনে করে। প্রাপ্ত সুযোগকে কাজে না লাগিয়ে যারা সুদূর সম্ভাবনার স্বপ্নে বিভোর থাকে তারা জানে না যে আর একজন ওই সুযোগটি পাওয়ার আশায় উন্মুখ হয়ে আছে। সে খুশি হবে ওই সুযোগটি পেলে। সুযোগ সম্ভাবনা বোঝার ক্ষমতা যাদের নেই তারা সুযোগ এসে যখন দরজায় কড়া নাড়ে তখন আওয়াজ হচ্ছে বলে বিরক্ত হয়। নাম্বার 4. একই রকম সুযোগ দুবার আসে না। পরবর্তী সুযোগ হয়তো বেশি ভালো কিংবা খুবই কষ্টসাধ্য হবে, কিন্তু একই রকম হবে না। ডেভিড ও গলিয়াথ। ডেভিড গলিয়াথের গল্প অনেকের জানা আছে। গলিয়াথ নামে দৈত্যটি গ্রামের ছেলে মেয়েদের ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে রাখত। একদিন ডেভিড নামে একটি 17 বছরের রাখাল ছেলে গ্রামে তার ভাইদের কাছে বেড়াতে এসে ওদের জিজ্ঞেস করলো, তোমরা দৈত্যটার সঙ্গে লড়াই করো না কেন? ভাইয়েরা ভয়ে ভয়ে বলল, দেখছো না কি বিরাট চেহারা, ওকে আঘাত করাই মুশকিল। ডেভিড বলল, তা হবে কেন? বিরাট চেহারা বলেই আঘাত করা সহজ, কোনো তাক ফসকে যাবে না। তারপরের কাহিনী সবাই জানি। ডেভিড গুলতির সাহায্যে দৈত্যটিকে হত্যা করে গ্রামের ছেলে মেয়েদের সন্ত্রাসমুক্ত করেছিল। একই দৈত্য সম্পর্কে দু রকমের দৃষ্টিভঙ্গি। সাহসীর একরকম, আবার ভীতুদের অন্যরকম। জীবনের লক্ষ্যপথে প্রবাহিত না হলে আমরা সেই অবস্থাকে কিভাবে গ্রহণ করব তা আমাদের মানসিকতার উপরই নির্ভর করে। যারা সমস্ত বিষয়ে ইতিবাচক চিন্তা করেন তারা বাধা বিপত্তির সাফল্যের সোপান হিসাবে গ্রহণ করেন। যারা নেতিবাচক চিন্তা করেন তাদের কাছে যে কোনো বাধাই বিরাট প্রতিবন্ধক। বিখ্যাত প্রতিষ্ঠানগুলির শ্রেষ্ঠত্বের পরিমাপ সেখানকার কর্মীদের বেতন হার দিয়ে বা কাজকর্মের পদ্ধতি দিয়ে হয় না। শ্রেষ্ঠত্বের বিচার হয় প্রতিষ্ঠানের সঙ্গে কর্মীদের আবেগ ও অনুভূতি কতটা জড়িত, কাজের প্রতি তাদের মনোভাব এবং কর্মীদের পারস্পরিক সম্পর্ক দিয়ে। কোনো কর্মী যখন বলেন এই কাজটা করতে পারবো না, তখন তার কথার দুটি সম্ভাব্য অর্থ আছে। হয় তিনি বলতে চান যে কাজটি কিভাবে করতে হয় তা তিনি জানেন না, কিংবা তিনি কাজটি করতে চান না। যদি কাজের পদ্ধতি না জানা থাকে তবে তা প্রশিক্ষণের সমস্যা, আর যদি কাজটি করতে না চান তবে তা হবে মনোভাবের সমস্যা। অর্থাৎ কাজটি করতে তার আগ্রহ নেই কিংবা মূল্যবোধের সমস্যা, অর্থাৎ তিনি মনে করেন কাজটি করা উচিত নয়। আমি বিশ্বাস করি মানুষ সম্পর্কে একটি সুসম্পূর্ণ দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত। মানুষ কেবল দুটো হাত বা দুটো পা নয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, মেধা, হৃদয় মিলিয়ে
যে মানুষ সেই কাজে যায় আর কাজ থেকে ঘরে ফিরে আসে। আমরা পারিবারিক সমস্যা কাজের জায়গায় নিয়ে যাই, আবার কাজের সমস্যা পরিবারের মধ্যে নিয়ে আসি। পারিবারিক সমস্যা মাথায় নিয়ে কাজের জায়গায় গেলে কি হয়? মানসিক চাপ বেড়ে যায়, ফলে উৎপাদনে ঘাটতি পড়ে। অন্যদিকে কাজের সমস্যা ও অন্যান্য সামাজিক সমস্যায় বিব্রত থাকলে জীবনের অন্যান্য ক্ষেত্রেও তার প্রভাব পড়ে। যে উপাদানগুলি মনোভাব নির্ধারিত করে। আমরা কি আমাদের মনোভাব নিয়ে জন্মাই, কিংবা জীবনে অভিজ্ঞতা সঞ্চয়ের সঙ্গে সঙ্গে আমাদের মনোভাব ও দৃষ্টিভঙ্গি গড়ে তুলি? কী কী উপাদান আমাদের মানসিকতা গঠন করে? পারিপার্শ্বিক অবস্থার ফলেই কি নেতিবাচক দৃষ্টিভঙ্গি গঠিত হয়, এবং সেই দৃষ্টিভঙ্গি কি পরিবর্তন করা যায়? জীবনের গঠনশীল বছরগুলিতেই আমাদের মানসিকতা নির্দিষ্ট আকার নিতে শুরু করে। প্রধানত তিনটি উপাদান আমাদের মনোভাব গঠন করতে সাহায্য করে। সে তিনটি হল পরিবেশ, অভিজ্ঞতা, শিক্ষা। প্রত্যেকটিকে পৃথকভাবে মূল্যায়ন করা যাক। পরিবেশ, এনভায়রনমেন্ট। নিম্নলিখিত বিষয়গুলি নিয়ে পরিবেশ তৈরি হয়। পরিবার ইতিবাচক ও নেতিবাচক দুরকম প্রভাব সৃষ্টি করে। শিক্ষাক্ষেত্র, সহপাঠীদের প্রভাব। কর্মক্ষেত্র, সহানুভূতিশীল ও সাহায্যকারী উপরওয়ালা কিংবা অতিরিক্ত সমালোচনাকারী উপরওয়ালা। সংবাদ মাধ্যম, টেলিভিশন, খবরের কাগজ, সাময়িকপত্র, বেতার, সিনেমা। সাংস্কৃতিক পশ্চাৎপট ও পরিমণ্ডল, ধর্মীয় উত্তরাধিকার ও পরিমণ্ডল, পরম্পরা ও সংস্কার, সামাজিক পরিবেশ, সমসাময়িক রাজনৈতিক আবর্তন। এই সমস্ত মিলে একটি সাংস্কৃতিক বাতাবরণ সৃষ্টি করে। পরিবার, সংগঠন কিংবা স্বদেশ প্রত্যেকটিরই একটি বিশেষ সাংস্কৃতিক বাতাবরণ আছে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কোনো কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রেতার তত্ত্বাবধায়ক, ম্যানেজার, মালিক সকলেই বেশ ভদ্র। আবার কোনো কোনো প্রতিষ্ঠানে দেখা যাবে প্রত্যেকেরই ব্যবহার বেশ রূঢ় ও অভদ্র জনচরিত। এক একটি পরিবারে বাচ্চারা ও তাদের বাবা মা ভদ্র, বিবেচক ও মার্জিত ব্যবহারে অভ্যস্ত, আবার অন্য পরিবারে একে অন্যের সঙ্গে বিশ্রীভাবে ঝগড়া করে। যেসব দেশে রাজনৈতিক বাতাবরণ পরিচ্ছন্ন এবং সরকার সৎভাবে পরিচালিত হয়, সে সমস্ত দেশে সাধারণত জনসাধারণও সৎ, অপরকে সাহায্য করতে উৎসুক এবং আইন মেনে চলতে অভ্যস্ত। এর উল্টোটাও ঠিক, অর্থাৎ যেখানে সরকার ভ্রষ্টাচারী, সেখানে একজন সৎ ব্যক্তি বিপদের সম্মুখীন হন, আবার যেখানে বাতাবরণ সৎ ও পরিচ্ছন্ন, সেখানে একজন ভ্রষ্টাচারী অসুবিধার সম্মুখীন হন। যেখানে একটি ইতিবাচক কাজের আবহাওয়া আছে, সেখানে একজন প্রান্তিক উৎপাদনকারী কর্মীরও উৎপাদন ক্ষমতা বেড়ে যায়, আবার নেতিবাচক বাতাবরণে একজন সুদক্ষ কর্মীরও উৎপাদন ক্ষমতা কমে যায়। যে কোনো সংস্থার কর্মধারার আদর্শ উপর থেকে নিচে প্রবাহিত হয়, নিচে থেকে উপরে নয়। মাঝে মাঝে সংস্থার কর্মকর্তাদের পিছন ফিরে তাকিয়ে বিচার করার প্রয়োজন যে তারা সহকর্মীদের জন্য কী ধরনের কাজের আবহাওয়া সৃষ্টি করছেন। একটি নেতিবাচক অবস্থার মধ্যে ইতিবাচক কর্মোদ্যম সৃষ্টি করা দুঃসাধ্য। যেখানে আইন না মেনে চলাই নিয়ম হয়ে গেছে, সেখানে সৎ নাগরিক যে ঠগ, জোচ্চোর ও চোর হয়ে উঠবে, তাতে আর আশ্চর্য কী? যে বাতাবরণের মধ্যে আমরা বাস করি বা যা আমরা অন্যদের জন্য তৈরি করেছি, তারও মূল্যায়ন করার প্রয়োজনীয়তা আছে। 2. অভিজ্ঞতা। জীবনের নানা ঘটনার অভিজ্ঞতাতে এবং নানা মানুষের সঙ্গে সংস্রবের অভিজ্ঞতায় আমাদের ব্যবহারেও পরিবর্তন ঘটে। যদি কোনো ব্যক্তির সংস্পর্শে এসে আমাদের ইতিবাচক অভিজ্ঞতা হয়, তবে আমাদের দৃষ্টিভঙ্গিও হবে ইতিবাচক। আবার অভিজ্ঞতা নেতিবাচক হলে দৃষ্টিভঙ্গিও হবে নেতিবাচক। 3. শিক্ষা। এখানে আমি প্রথানুযায়ী শিক্ষা এবং স্কুল কলেজের বাইরে হাতে কলমে শিক্ষার কথা বলছি, কেবলমাত্র ডিগ্রির কথা নয়। জ্ঞানকে পরিকল্পনা মাফিক ও অভিজ্ঞতার নিরিখে প্রয়োগ করলে তা হয় বিজ্ঞতা। বিজ্ঞতা সাফল্য নিশ্চিত করে,
আমি ব্যাপক অর্থে শিক্ষার কথা বলছি। এই শিক্ষায় শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একজন প্রকৃত শিক্ষকের প্রভাব চিরন্তন, বৃহৎ তরঙ্গ থেকে অজস্র ক্ষুদ্র তরঙ্গভঙ্গের মতো। তার প্রভাব সদা বিস্তৃত এবং বস্তুতপক্ষে অপরিমেয়। আমরা তথ্যের ভারে আকণ্ঠ নিমজ্জিত, কিন্তু জ্ঞান ও বিজ্ঞতার অভাবে তৃষ্ণার্ত। শিক্ষা কেবল জীবিকা অর্জনের পথ নির্দেশ করে না, কিভাবে জীবনযাপন করতে হয় তারও শিক্ষা দেয়। ইতিবাচক মানুষের মনোভাবের মানুষ কিভাবে চেনা যাবে? হাউ ডু ইউ রিকগনাইজ পিপল উইথ আ পজিটিভ অ্যাটিটিউড? একজন মানুষ অসুস্থ না হলেই যেমন তাকে সুস্বাস্থ্যের অধিকারী বলা যাবে না, তেমনি নেতিবাচক মনোভাব না থাকলেও কাউকে ইতিবাচক মনোভাব সম্পন্ন বলে চিহ্নিত করা যাবে না। ইতিবাচক মনোভাব সম্পন্ন মানুষের কিছু বৈশিষ্ট্য সহজেই নজরে পড়ে। তারা দয়ালু, আত্মবিশ্বাসী, ধৈর্যশীল, নিরহংকার। তারা নিজেদের সম্পর্কে এবং অন্যের সম্পর্কেও উচ্চ ধারণা পোষণ করেন এবং সব কাজেই ইতিবাচক ফল প্রত্যাশা করেন। যাদের মনোভাব ইতিবাচক তারা 12 মাসি ফলের মতো, সবসময়ই সুস্বাদু ও তাই তারা সবসময়ই স্বাগত। ইতিবাচক মনোভাবের সুবিধা, দ্য বেনিফিটস অফ আ পজিটিভ অ্যাটিটিউড। এই মনোভাবের সুফল অনেক এবং সহজে তা নজরেও পড়ে। অবশ্য যা সহজে নজরে পড়ে তা সহজে নজর এড়িয়েও যেতে পারে। যাই হোক, কয়েকটি সুবিধার উল্লেখ করা যায়। উৎপাদনশীলতা বাড়ায়, সংঘবদ্ধভাবে কাজের পরিবেশ সৃষ্টি করে, সমস্যার সমাধানে সাহায্য করে, কাজের উৎকর্ষ বাড়ায়, সৌহার্দ্যপূর্ণ আবহাওয়ার সৃষ্টি করে, আনুগত্যের মনোভাব তৈরি করে, মুনাফা বাড়ায়, কর্মচারী মালিক ও ক্রেতাদের মধ্যে সম্পর্কের উন্নতি করে, মানসিক চাপ কমায়, সমাজের সহায়ক সদস্য হতে সাহায্য করে, একটি প্রসন্ন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসাবে সমাজে পরিচিত হতে সাহায্য করে। নেতিবাচক মনোভাবের ফলাফল, দ্য কনসিকুয়েন্সেস অফ এ নেগেটিভ অ্যাটিটিউড। জীবনে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে হয় এবং অনেক সময় আমাদের নেতিবাচক মনোভাবই সবচেয়ে বড় বাধার সৃষ্টি করে। এই মনোভাবের ফলে বন্ধুত্ব ও চাকরি রক্ষা করা কিংবা সামাজিক ও দাম্পত্য সম্পর্ক রক্ষা করাও কঠিন হয়ে ওঠে। এরূপ মনোভাবের ফলে তিক্ততার সৃষ্টি হয়, ক্ষোভের ও অসহিষ্ণুতার সৃষ্টি হয়, জীবন উদ্দেশ্যহীন হয়ে পড়ে, অসুস্থতার শিকার হতে হয়, নিজের ও ঘনিষ্ঠদের উপর মানসিক চাপ বাড়ে, পরিবারের মধ্যে এবং কর্মস্থলে এমন একটি নেতিবাচক আবহাওয়া সৃষ্টি করে যা কারোর পক্ষে মঙ্গলদায়ক নয়। এরূপ মনোভাব ধীরে ধীরে শুধু ঘনিষ্ঠদের সংক্রামিত করে না, পরবর্তী প্রজন্মের মধ্যেও সঞ্চারিত হয়। এরূপ দৃষ্টিভঙ্গি সম্পর্কে সচেতন হয়েও তা পরিবর্তন করা যায় না কেন? মানুষের স্বভাব পরিবর্তনের পরিপন্থী। পরিবর্তন অস্বস্তিকর, সদর্থক বা নঞ্চর্থক, যেমনই ফলাফল হোক না কেন, পরিবর্তন সবসময়ই চাপ সৃষ্টি করে। কখনো কখনো নেতিবাচক মনোভাবের সঙ্গে এমন শান্তিপূর্ণভাবে সহাবস্থান করি যে পরিবর্তন ইতিবাচক হলেও আমরা তা গ্রহণ করতে চাই না। চার্লস ডিকেন্স এক বন্দির কাহিনী লিখেছেন যে অনেক দিন মাটির নিচে অন্ধকার কুঠুরিতে কাটিয়েছে। তার মেয়াদ শেষ হওয়ার পর যখন তাকে তার অন্ধকার কুঠুরি থেকে মুক্ত করে পৃথিবীর উজ্জ্বল আলোয় নিয়ে আসা হলো, তখন সে অবাক হয়ে চারিদিকে তাকিয়ে দেখল, কয়েক মুহূর্ত পরে সে তার নতুন পাওয়া স্বাধীনতায় এমন অস্বস্তি বোধ করতে লাগলো যে সে তার সেই অন্ধকার কুঠুরিতেই ফিরে যেতে চাইল। সেই কুঠুরি, শেকল, অন্ধকার, এসবের মধ্যেই সে নিশ্চিন্ত ও স্বস্তি বোধ করে। তাই স্বাধীনতা ও বিশাল পৃথিবীর কোনো আকর্ষণ তার কাছে ছিল না। ইতিবাচক মনোভাব গঠনের পদ্ধতি, স্টেপস টু বিল্ডিং এ পজিটিভ অ্যাটিটিউড। বাল্যকালেই সারা জীবনের জন্য মানস গঠন সম্পন্ন হয়ে যায়। সবচেয়ে ভালো হয় যদি সেই বছরগুলিতে ইতিবাচক মানসিকতা গড়ে ওঠে, কিন্তু তার অর্থ এই নয় যে ঘটনাচক্রে যদি বাল্যকালে নেতিবাচক মনোভাব গড়ে ওঠে তবে তা সারা জীবন বহন করে চলতে হবে। এরূপ মনোভাবের পরিবর্তন করা যায়, কিন্তু তা খুব সহজসাধ্য নয়। কিভাবে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হয়? যে আদর্শগুলি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সাহায্য করে
সে সম্পর্কে অবহিত হওয়া, ইতিবাচক মনোভাব অর্জন করার আকাঙ্ক্ষা, আদর্শগুলি সার্থকভাবে অনুসরণের জন্য শৃঙ্খলাবোধ ও নিষ্ঠার অনুশীলন প্রয়োজন। বয়স্ক ব্যক্তিরা নিজেরাই ইতিবাচক মনোভাব গঠন করতে পারেন, এ দায় নিজেদেরই নিতে হবে। অনেক সময় ব্যর্থতার জন্য আমরা অপরকে বা সংশ্লিষ্ট অন্যান্য ঘটনাকে দায়ী করি, কিন্তু এরূপ না করে একটি বিশ্লেষণধর্মী ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা দরকার। প্রত্যেক দিন প্রাতকালে আমাদের মনোভাবটি তৈরি হয়ে নেওয়া সম্ভব। বয়স্ক ব্যক্তি হিসাবে আমাদের কাজের ও ব্যবহারের দায়িত্ব আমাদেরই নেওয়া উচিত। নঞ্চট্টক মনোভাবের ব্যক্তিরা তাদের ব্যর্থতার জন্য বিশ্বশুদ্ধ সবাইকে, তাদের পিতামাতা, স্ত্রী, শিক্ষক, দেশের সরকার, অর্থনীতি দোষারোপ করেন। মনকে অতীতের বন্ধন থেকে মুক্তি দিতে হবে। পুরনো ধুলো ঝেড়ে ফেলে জীবনের মূল ধারায় প্রত্যাবর্তন দরকার। সব স্বপ্নকে সংহত করে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে হবে, যেগুলি সৎ, সত্য এবং মহৎ। সেই সমস্ত ইতিবাচক বিষয়গুলি সম্পর্কে চিন্তা করতে করতেই মনের ইতিবাচক দিকটি সমৃদ্ধ হবে। যদি আমরা এই ধরনের মানসিকতা গঠন করতে চাই এবং তা স্থায়ী করতে চাই, তবে সচেতনভাবে নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করা দরকার। প্রথম পদ্ধতি: লক্ষ্যের কেন্দ্রবিন্দু পরিবর্তন করে ইতিবাচক গুণের খোঁজ করো। চেঞ্জ ফোকাস, লুক ফর দ্য পজিটিভ। জীবনের সমস্ত ইতিবাচক বিষয়ের প্রতি নজর দেওয়া দরকার। কোনো ব্যক্তির জীবনে কিংবা কোনো বিশেষ অবস্থায় যে উৎপাদন ও গুণগুলি কল্যাণকর, সেগুলি নজর দেওয়া উচিত। নেতিবাচক মানসিকতা কেবলমাত্র ত্রুটিগুলি দেখতেই অভ্যস্ত হয়ে যায়, ফলে দোষগুলি দেখা হয়, কল্যাণকর দিকটি নজরে আসে না। দোষ দেখাই যাদের স্বভাব, তারা স্বর্গেরও ত্রুটি বার করতে পারেন। বেশিরভাগ মানুষই যা দেখতে ইচ্ছা করেন তাই বড় করে দেখেন। যদি তারা বন্ধুত্বের মধ্যে মানুষ, আনন্দ এবং অন্যান্য ইতিবাচক গুণাবলীর খোঁজ করেন, তবে তাই পাবেন। আর যদি তাদের মধ্যে বিসম্বাদ বা ঔদাসীন্য দেখতে চান, তবে তাও পাবেন। মানুষের মধ্যে ভালো মন্দ দুইই আছে, তাই স্মরণ রাখা দরকার যে ইতিবাচক গুণগুলির খোঁজ করা বা প্রাধান্য দেওয়ার অর্থ এই নয় যে ত্রুটিগুলিকে অগ্রাহ্য করা। অ্যান্ড্রু কার্নেগি নামে একজন স্কট বাল্য বয়সে আমেরিকায় এসে নানা ধরনের খুচরো কাজ করতে শুরু করেন। তিনি জীবন শেষ করেন আমেরিকার একজন বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারী হিসাবে। একসময় ৪৩ জন ক্রোড়পতি তার সংস্থায় কাজ করতেন। কয়েক দশক আগে $১ কোটি বিপুল ঐশ্বর্য হিসাবে বিবেচিত হতো। আজও তা কিছু কম ঐশ্বর্য নয়। জনৈক ব্যক্তি একদিন কার্নেগিকে জিজ্ঞেস করলেন, তিনি কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করেন। অ্যান্ড্রু কার্নেগি জবাব দিলেন, মানুষ নিয়ে কারবার করা যেন সোনার জন্য মাটি খোঁড়ার মতো। 1 আউন্স সোনার জন্য টনের পর টন মাটি কাটতে ও সরাতে হয়, কিন্তু সোনাই খোঁজা হয়, মাটি নয়। আসল কথা, আমাদের নজর কোনটার উপর? নজরটা সোনার উপর থাকুক, মাটির উপর নয়। মানুষের মধ্যেও যদি দোষ ত্রুটি খোঁজা হয়, তবে মাটির মতো তা অনেক পাওয়া যাবে। প্রশ্ন হচ্ছে, আপনি কি খুঁজছেন? অ্যান্ড্রু কার্নেগির জবাবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা আছে। সব অবস্থাতেই প্রত্যেক মানুষের মধ্যে কিছু ইতিবাচক দিক আছে। অনেক সময় হয়তো গভীর অনুসন্ধান করে ইতিবাচক গুণাবলীর সন্ধান করতে হয়, কারণ তা সহজে নজরে আসে না। তাছাড়া আমরা অন্য মানুষের ত্রুটি দেখতে এত অভ্যস্ত যে ভালো দিকটি সাধারণত আমাদের নজরে আসে না। সব মানুষেরই কিছু ইতিবাচক দিক আছে। এই কথার দৃষ্টান্ত হিসাবে একজন বলেছিলেন যে একটা বন্ধ হয়ে যাওয়া ঘড়িও দিনে 2 বার সঠিক সময় দেখিয়ে থাকে। স্মরণ রাখা প্রয়োজন, যখন আপনি সোনার খোঁজ করেন, তখন 1 আউন্স সোনার জন্য আপনাকে টন টন মাটি সরাতে হয়, কিন্তু আপনি খোঁজেন সোনাই, মাটি নয়। নেতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ সবসময় সমালোচনা করবে। কিছু লোক আছেন যারা পক্ষ বিপক্ষ বিচার না করে সবসময় সমালোচনা করেন। সমালোচনাই তাদের জীবিকা, সমালোচনা তাদের জীবন। তারা প্রায় বিজয়ীর লক্ষ্য ও একাগ্রতা নিয়ে সমালোচনা করেন।
প্রতিটি মানুষের মধ্যে প্রত্যেক অবস্থায় তারা কিছু ত্রুটি খুঁজে বার করবেনই এবং বিশ্বশুদ্ধ সবাইকে ত্রুটির জন্য দোষারোপ করবেন। এই ধরনের মানুষকে বলা যায় শক্তি শোষক। তারা সমস্ত শক্তি শোষণ করে নেন। এরা ক্যাফেটেরিয়াতে গিয়ে ক্লান্তি অপসারণের নামে 20 কাপ চা কফি গলতকরণ করেন, মনের সুখে ধূমপান করেন এবং অজস্র নিন্দামন্দ করেন। তারা শুধু নিজেদের মধ্যেই নয়, আশেপাশে যারা থাকেন সবার মধ্যেই একটা চাপা উত্তেজনার সৃষ্টি করেন। প্রকৃতপক্ষে ছোঁয়াচে রোগের ন্যায় তারা একটি নঞ্চর্থক বাণী বহন করেন এবং এমন একটি পরিবেশের সৃষ্টি করেন যেখানে কেবল নেতিবাচক ফলই পাওয়া যায়। রবার্ট ফুলটন বাষ্পীয় পোত আবিষ্কার করেছিলেন। হাডসন নদীতে যখন তিনি তার নতুন আবিষ্কার প্রদর্শনের আয়োজন করছিলেন, তখন কিছু নিরাশাবাদী ও সংশয়ী ব্যক্তি জড়ো হয়ে বলাবলি করছিল যে জাহাজ কখনো চলবে না। দেখা গেল জাহাজ চলছে এবং সেটি নদী দিয়ে এগিয়ে গেল। তখন যারা জাহাজ চলবে না বলে মন্তব্য করেছিল, তারা চিৎকার করে বলতে লাগলো, জাহাজ কখনো থামবে না। সবকিছুর নেতিবাচক দিক দেখার কি আশ্চর্য মানসিকতা! কিছু লোক সবসময় নেতিবাচক দিকটিই দেখে। এক শিকারী শিকার করা পাখি খুঁজে নিয়ে আসার জন্য একটি শিক্ষিত কুকুর ছিল। কুকুরটি জলের উপর দিয়ে হাঁটতে পারত। শিকারী যখন কুকুরটির এই অলৌকিক ক্ষমতার পরিচয় পেল, তখন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। বন্ধুদের নিকট কুকুরের এই আশ্চর্যজনক ক্ষমতা দেখাবার অভিপ্রায়ে সে একদিন তার বন্ধুকে হাঁস শিকারের আমন্ত্রণ জানালো। কয়েকটি হাঁস মারার পর সে কুকুরটিকে নির্দেশ দিল হাঁসগুলি জল থেকে তুলে আনতে। কুকুরটি জলের উপর দিয়ে দৌড়ে মৃত হাঁসগুলি নিয়ে এলো। সারাদিন ধরে বেশ কয়েকবারই কুকুরটিকে জলের উপর দিয়ে দৌড়তে হলো। শিকারী তার কুকুরের এই আশ্চর্য ক্ষমতার জন্য বন্ধুর কাছে কিছু মন্তব্য আশা করেছিল, কিন্তু বন্ধু ছিল চুপচাপ। শিকারী বাড়ি ফেরার পথে বন্ধুকে জিজ্ঞেস করলো, কুকুরটির কোনো অসাধারণত্ব লক্ষ্য করেছো কি? বন্ধু জবাব দিল, হ্যাঁ, তোমার কুকুরটি সাঁতার জানে না। কোনো কোনো ব্যক্তি সবসময় নঞ্চক দিকটি দেখে। হতাশাবাদী কাকে বলে? যারা নিজেদের হতাশার কথা বলতে না পারলে অসুখী হন, যারা নিজের প্রকৃত অবস্থা ভালো হলেও খারাপ বলে ভাবতে অভ্যস্ত, যারা জীবনের অনেকটা সময় অভিযোগ করে কাটিয়ে দেন, যারা আলো নিভিয়ে দিয়ে পরীক্ষা করেন অন্ধকার কতটা গভীর, যারা জীবনের আয়নায় সর্বদাই চিরের অনুসন্ধান করেন, যারা বিছানাতে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে শোনার পর বিছানায় ঘুমোনো বন্ধ করে দিয়েছেন, যারা হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ভয়ে স্বাস্থ্যের আনন্দ উপভোগ করতে পারেন না, যারা সবসময় খারাপ অবস্থার আশঙ্কা করেন এবং সমস্ত ঘটনাকেই গুরুতর খারাপ করে তোলেন, যারা রসগোল্লার ছিদ্রগুলোই দেখেন, অন্য কিছু দেখেন না, যারা মনে করেন সূর্য কেবল ছায়ার সৃষ্টি করে, যারা শুধুমাত্র দুঃখের হিসেব করেন, সুখের কথা ভুলে যান, যারা জানেন যে কঠিন শ্রম কারুর কোনো ক্ষতি করে না, কিন্তু বিশ্বাস করেন কোনো ঝুঁকি নেওয়া ঠিক নয়। আশাবাদী কে? কয়েকটি কথায় আশাবাদীর পরিচয় দেওয়া যেতে পারে। মানসিক দিক থেকে এতদূর হবেন যে মনের শান্তি কোনোভাবেই বিঘ্নিত হবে না। প্রত্যেকের স্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধির কথা বলবেন। কথাবার্তায় বন্ধুদের মনে এই বিশ্বাস জন্মাবেন যে তাদের প্রত্যেকেরই কিছু না কিছু শক্তি আছে। প্রত্যেক বিষয়ের উজ্জ্বল দিকটাই দেখার চেষ্টা করবেন। কেবল শ্রেষ্ঠদের বিষয়ে চিন্তা করবেন, শ্রেষ্ঠ সংস্থার জন্য কাজ করবেন এবং সবচেয়ে ভালো ফল প্রত্যাশা করবেন। নিজের সাফল্যে যেমন উৎসাহ পান, অপরের সাফল্যেও তেমনি উৎসাহ দেখাবেন। অতীতের বিচ্যুতি ভুলে গিয়ে ভবিষ্যতে সাফল্যের চেষ্টা করবেন। প্রত্যেকের জন্য থাকবে স্মিত হাসি। নিজেকে উন্নত করার জন্য এত সময় ব্যয় করবেন যেন অপরের সমালোচনা করার জন্য সময় অবশিষ্ট না থাকে। এত বড় হবেন যেন উদ্বেগ ও দুশ্চিন্তা কাবু করতে না পারে। এত মহান হবেন যেন ক্রোধ না বশীভূত করতে পারে। দ্বিতীয় পদ্ধতি, কাজ এখনই শেষ করার অভ্যাস আয়ত্ত করুন। মেক a habit of doing it now. জীবনে কোনো না কোনো সময়ে আমরা দীর্ঘসূত্রতার শিকার হয়েছি। এর ফলে পস্তাতে হয়েছে। দীর্ঘসূত্রতা নেতিবাচক মনোভাবের জন্ম দেয়। প্রকৃতপক্ষে পরিশ্রম করে কাজটি শেষ করতে যত না ক্লান্তি আসে, দীর্ঘসূত্রতার অভ্যাস
তার থেকে বেশি ক্লান্ত করে। একটি সুনিষ্পন্ন কাজ মনকে দেয় সম্পূর্ণতার তৃপ্তি এবং কর্মোদ্যম, আর অসমাপ্ত কাজ একটি ছিদ্রযুক্ত জলাধারের মতো সমস্ত কর্মশক্তিকে নিঃশেষিত করে দেয়। একটি ইতিবাচক মানসিকতা গঠন করতে ও বজায় রাখতে বর্তমানের মধ্যে বাঁচার ও হাতের কাজগুলি এখনই করার অভ্যাস করতে হবে। যখন আমি বড় হব। ছোট ছেলেটি বাল্যকালে ভাবে যে বড় হলে আমি এইভাবে কাজ করব এবং সুখী হব। যখন বড় হলো তখন ভাবলো কলেজের পাঠ শেষ করে এই কাজ করব এবং সুখী হব। কলেজের পাঠ শেষ করে ভাবলো এইবার একটা চাকরি পাই, তারপর বেশ কিছু কাজ করব। চাকরি যখন পেল তখন ভাবলো এইবার বিয়ে করি, তারপর অন্য ভালো কাজে হাত দেব। কিন্তু বিয়ের পরও যখন কিছু করতে পারলো না তখন ভাবলো বাচ্চাদের লেখাপড়া শেখা শেষ হোক, তারপর দেখা যাবে। শেষ পর্যন্ত অবসর নেওয়ার পর দেখলো জীবন কখন তার চোখের সামনে দিয়ে বয়ে চলে গেছে, কাজ সে কিছুই করতে পারেনি। খুব বড় বড় কথা বলে অনেকে দীর্ঘসূত্রতাকে আড়াল করার চেষ্টা করেন। কাজ শেষ না হওয়ার অজুহাত হিসাবে বলেন, আমি বিশ্লেষণ করে দেখছি। 6 মাস পরেও দেখা যায় সেই বিশ্লেষণ চলছে, তখনও শেষ হয়নি। এটা এক ধরনের রোগ, যাকে বলা যায় বিশ্লেষণের পক্ষাঘাত। এরা কখনোই কাজে সফল হবেন না। আর একজন আছেন যারা বলেন, আমি তৈরি হচ্ছি, 6 মাস পরেও সেই একই উত্তর, তৈরি হচ্ছি। এদের রোগকে বলা যায় অজুহাতম্বর। সবসময় কাজ না করার অজুহাত দেখিয়ে কাজ এড়িয়ে যান। জীবনটা অভিনয়ের আগে ড্রেস রিহার্সাল নয়। যে জীবন দর্শনেই বিশ্বাস থাকুক না কেন, জীবনের খেলায় আমাদের হাতে মাত্র একটি গুলি আছে। এই খেলার বাজি অনেক বেশি। বাজি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। কোথায় এবং কখন, এই প্রশ্নের উত্তরে বলা যায় এখানেই এবং এখনই। বর্তমান সময়কে সম্পূর্ণরূপে ব্যবহার করা প্রয়োজন। এর অর্থ অবশ্য এই নয় যে ভবিষ্যতের পরিকল্পনার প্রয়োজন নেই। সে প্রয়োজন অবশ্যই আছে। যদি বর্তমানকে যথাযথভাবে কাজে লাগানো যায় তবে স্বাভাবিকভাবে তাই হবে ভবিষ্যতের জন্য বীজ বপন করা। তৃতীয় পদ্ধতি, কৃতজ্ঞ হওয়ার মানসিকতা তৈরি করা দরকার। ডেভেলপ অ্যান অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। জীবনে যা প্রসাদ লাভ করেছেন তারই হিসেব করুন। কেবল দুঃখ কষ্টের সময় নয়, সময় মতো গোলাপের সুবাস গ্রহণ করুন। কেউ কেউ দুর্ঘটনায় বা অসুখে অন্ধ হয়ে গেলে $10 লক্ষ ক্ষতিপূরণ দেওয়া হয়। কিন্তু কোনো সুস্থ মানুষ কি $10 লক্ষ পাওয়ার লোভে অন্ধ হতে চাইবেন? অনেকেই চাইবেন না। আমাদের যা নেই তা নিয়ে আমাদের অভিযোগ এত সোচ্চার যে আমাদের যা আছে তার দিকে নজর দিতে পারি না। বস্তুতপক্ষে আমরা যা পেয়েছি তার জন্যই আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। দুঃখ কষ্ট নয়, সুখের হিসেব করো। এই মন্তব্যের অর্থ এই নয় যে যা পেয়েছি তাতেই সন্তুষ্ট হয়ে নিশ্চেষ্ট হয়ে বসে থাকা উচিত। এই অর্থ করলে বুঝতে হবে যে আমি আমার বক্তব্য ঠিক বোঝাতে পারিনি, কিংবা আমার বক্তব্য অংশত গ্রহণ করা হয়েছে। কিভাবে আপন আপন মানসিকতা অনুযায়ী বক্তব্যকে গ্রহণ করা হয় তার একটি উদাহরণ দেওয়া যেতে পারে। একজন ডাক্তারকে অতিথি বক্তা হিসাবে একদল সুরাসক্ত মানুষের সভায় বক্তৃতা দিতে আহ্বান করা হয়েছিল। সুরাশক্তি মানুষের স্বাস্থ্যের পক্ষে কতখানি ক্ষতিকর তা প্রমাণের জন্য তিনি একটি জোরালো পরীক্ষা করে বক্তব্যটি সকলকে বোঝাতে চেয়েছিলেন। দুটি পাত্রের একটিতে জল, অপরটিতে নির্ভেজাল মদ দিয়ে প্রথমে জলের পাত্রে একটি কেঁচো ছেড়ে দিলেন। কেঁচোটি বেশ নড়ে চড়ে বেড়াতে লাগলো। তারপর সেটি তুলে নিয়ে নির্ভেজাল মদের পাত্রে রাখলেন। প্রায় সঙ্গে সঙ্গেই কেঁচোটি টুকরো টুকরো হয়ে মদের পাত্রের সঙ্গে মিশে গেল। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন মদ আমাদের শরীরের কতটা ক্ষতি করে। তিনি শ্রোতাদের জিজ্ঞেস করলেন, এই পরীক্ষার দ্বারা কি প্রমাণ হলো? পেছন থেকে সুরাসক্তদের একজন বললেন, মদ খেলে পাকস্থলীতে কেঁচো হবে না। অবশ্যই এটি ডাক্তারের প্রতিপাদ্য বিষয় ছিল না, কিন্তু শ্রোতাদের মধ্যে কেউ কেউ তাদের নিজের নিজের মানসিক প্রবণতা অনুযায়ী অর্থ করে নিয়েছেন। এইভাবে অনেকে পূর্ব নির্ধারিত চিন্তার প্রভাবে প্রকৃত বক্তব্যকে গ্রহণ করতে পারেন না। জীবনে অনেক প্রাপ্তি লুকোনো সম্পদের মতো। তাদের প্রকৃত মূল্য আমরা জানি না। এগুলিকেই বড় করে দেখা উচিত, দুঃখ কষ্টকে নয়। চতুর্থ পদ্ধতি, ক্রমাগত
শিক্ষা গ্রহণের মনোভাব তৈরি হোক। গেট ইনটু আ কন্টিনিউয়াস এডুকেশন প্রোগ্রাম। শিক্ষা সম্পর্কে একটি ভুল ধারণার নিরসন দরকার। অনেকে মনে করেন আমরা স্কুল কলেজে শিক্ষা লাভ করে শিক্ষিত হই। পৃথিবীর বিভিন্ন দেশে সেমিনারে যোগ দিতে গিয়ে আমি শ্রোতাদের প্রায়ই জিজ্ঞাসা করি, আপনারা কি স্কুল কলেজে প্রকৃত শিক্ষা লাভ করেছেন? এই বিষয়ে সবাই একমত যে কেউ কেউ প্রকৃত শিক্ষা লাভ করলেও বেশিরভাগই সে শিক্ষা পায়নি। স্কুল কলেজে তথ্যপূর্ণ অনেক শিক্ষা পাই, কিন্তু শিক্ষার অনেকটাই বাকি থাকে। শিক্ষায় তথ্য, ঘটনাবলী ইত্যাদি জানার খুবই প্রয়োজন, কিন্তু তাতেই শিক্ষা সম্পূর্ণ হয় না। আমাদের শিক্ষার সত্য অর্থ জানা দরকার। বুদ্ধিগত শিক্ষা আমাদের মস্তিষ্ককে উর্বর করে এবং মূল্যবোধের শিক্ষা আমাদের হৃদয়বৃত্তিকে সমৃদ্ধ করে। বস্তুতপক্ষে যে শিক্ষা আমাদের হৃদয়কে সুশিক্ষিত করে না, সে শিক্ষা বিফল। আমাদের পরিবার, সমাজ ও কর্মস্থলের উপযোগী চরিত্র গঠনের জন্য নীতিবোধ ও নীতিশিক্ষার প্রয়োজন। যে শিক্ষা চরিত্রের সততা, সহমর্মিতা, সাহস, একাগ্রতা ও দায়িত্ববোধের মতো মৌলিক গুণাবলী গঠন করে, সেই শিক্ষারই একান্ত প্রয়োজন। আমরা কেবল ডিগ্রির মানদণ্ডে মাপা শিক্ষা চাই না, আমরা চাই মূল্যবোধের শিক্ষা। জোরের সঙ্গে বলা যায়, যে ব্যক্তি নীতিবোধের শিক্ষায় শিক্ষিত, তার খুব উচ্চ ডিগ্রিধারী অথচ নীতিবোধ বর্জিত ব্যক্তির থেকে জীবনে উন্নতি করার সম্ভাবনা বেশি থাকে। চরিত্র গঠন এবং নীতি ও মূল্যবোধের শিক্ষা যে সময় বাচ্চারা বড় হয়ে ওঠে, সেই সময়ই দেওয়া ভালো, কারণ তখন বাচ্চাদের মনে কোনো পূর্ব নির্দিষ্ট ধারণা থাকে না। মূল্যবোধহীন শিক্ষা। প্রকৃত শিক্ষায় বুদ্ধিবৃত্তি ও হৃদয়বৃত্তি দুই সমৃদ্ধ হয়। একজন অশিক্ষিত চোর মালগাড়ি থেকে চুরি করে, কিন্তু একজন শিক্ষিত চোর পুরো রেলপথটাই চুরি করে নিতে পারে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট স্টিভেন মুলার বলেন, বিশ্ববিদ্যালয়গুলি অতীব দক্ষ বর্বর তৈরি করছে, কারণ আমরা তরুণদের কোনো মূল্যবোধের শিক্ষা দিচ্ছি না, যদিও তারা ক্রমাগত সেই মূল্যবোধের অনুসন্ধান করে চলেছে। গ্রেড পাওয়ার জন্য নয়, আমাদের প্রতিযোগিতা হওয়া উচিত জ্ঞান ও বৈদগ্ধ্য লাভের জন্য। জ্ঞানী তথ্য আহরণ করে, আর বিদগ্ধ ব্যক্তি যে তথ্যগুলিকে সরলীকরণ করে তার থেকে প্রজ্ঞা লাভ করে। বিশেষ কিছু হৃদয়ঙ্গম না করেও একজন ভালো গ্রেড বা ভালো ডিগ্রি পেতে পারেন। কিভাবে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হয় সে বিষয়ে অবহিত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক বিষয় স্মরণ রাখার ক্ষমতাকেই শিক্ষা বলে না। নীতিবোধ ছাড়া শিক্ষা সমাজের কাছে ক্ষতিকারক হয়ে ওঠে। শিক্ষা সবসময় শুভ বিচার বুদ্ধিকে জাগ্রত করে না। এডুকেশন ডাজ নট মিন গুড জাজমেন্ট। একজন ব্যক্তি রাস্তার ধারে সস্তার খাবার হটডগ বিক্রি করত। সে ছিল অশিক্ষিত, তাই খবরের কাগজ পড়তো না। কানে কম শুনতো, তাই রেডিও শুনতো না। চোখের দৃষ্টি কমজোর, তাই টেলিভিশন দেখতো না। কিন্তু উৎসাহের সঙ্গে হটডগ বিক্রি করে বিক্রি ও লাভ অনেক বাড়িয়ে ফেলেছিল। ব্যবসা বেড়ে যাওয়ায় তার কলেজ থেকে পাশ করা গ্র্যাজুয়েট ছেলে তার সঙ্গে যোগ দিল। তারপরেই সেই আশ্চর্য ঘটনা ঘটল। বাবা, তুমি কি জানো দেশে এখন অর্থনৈতিক মন্দা চলছে, যার ফলে আমাদের ব্যবসাও মার খাবে? বাবা বলল, আমি তো জানি না, ব্যাপারটা কী বলতো? ছেলে বলল, আন্তর্জাতিক অবস্থা গুরুতর, আভ্যন্তরীণ অবস্থা আরও খারাপ। আগামী দিনের খারাপ সময়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। লোকটি ভাবল, ছেলে কলেজে পড়েছে, খবরের কাগজ পড়ে, রেডিও শোনে, সুতরাং তার এই সমস্ত বিষয় জানার কথা, তাই উপদেশ অগ্রাহ্য করা ঠিক হবে না। এই ভেবে সে পরের দিন থেকে রুটি মাংসের অর্ডার কমিয়ে দিল, দোকানের বোর্ড খুলে নিল। ব্যবসায় তার আগ্রহ কমে গেল। সঙ্গে সঙ্গে খদ্দেরদের মধ্যেও তার হটডগের চাহিদা কমে গেল। বাবা তখন ছেলেকে বলল, তুমি ঠিকই বলেছিলে, আমরা এখন অর্থনৈতিক মন্দার মধ্যে পড়েছি। তুমি যথাসময়ে আমাকে সাবধান করে দিয়েছিলে বলে আমি খুশি। এই গল্পের নৈতিক উপদেশটি কি? অনেক সময় আমরা মেধা ও সুবিবেচনার মধ্যে ভেদাভেদ নির্ধারণ করতে পারি না। কেউ কেউ খুব মেধাবী, কিন্তু বিচার বিবেচনা করার ক্ষমতার অভাব দেখা যায়। যত্নের সঙ্গে উপদেষ্টা নির্বাচন করা উচিত। নিজের বিচার বুদ্ধি সব ক্ষেত্রেই ব্যবহার করা উচিত। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও মানুষ সফল হতে পারে যদি তার মধ্যে নিম্নলিখিত গুণাবলী থাকে: চরিত্র, দায়বদ্ধতা, দৃঢ় বিশ্বাস, সৌজন্যবোধ ও সাহস। দুর্ভাগ্যের কথা, অনেকে জ্ঞানের দিক থেকে চলন্ত বিশ্বকোষ, কিন্তু কার্যক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ।
মেধা হচ্ছে দ্রুত শেখার ক্ষমতা। শিক্ষাকে দ্রুত কাজে লাগানোকে, তার দক্ষতাকে বলে সক্ষমতা। যে বিষয়ে শিক্ষা নেওয়া হয়েছে তাকে কার্যক্ষেত্রে প্রয়োগ করার আকাঙ্ক্ষা ও ক্ষমতা যদি থাকে তবে তাকেই বলে যোগ্যতা। আকাঙ্ক্ষা হচ্ছে এমন একটি মানসিক অবস্থা যার সাহায্যে দক্ষ মানুষ যোগ্য মানুষ হয়ে ওঠে। উইনস্টন চার্চিল বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম কর্তব্য হচ্ছে ছাত্রদের জ্ঞানার্জনে সহায়তা করা, ব্যবসা বাণিজ্য শিক্ষা দেওয়া নয়, চরিত্র গঠনে উৎসাহ দেওয়া, কলা কৌশলগত শিক্ষায় নয়। শিক্ষিত, তাহলে কাদের আমরা শিক্ষিত বলবো? প্রথমত, যারা জীবনে একের পর এক যে সমস্ত অবস্থার সম্মুখীন হন সেই সমস্ত অবস্থার সম্যকভাবে মোকাবিলা করতে পারেন এবং যারা সমস্যাপূর্ণ মুহূর্তগুলিকে যথার্থরূপে বিচার করে সঠিক কর্মপন্থা নির্ধারণ করতে পারেন। তারপর, যারা বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সম্মানজনক ব্যবহার করেন, অপরের ব্যবহার অপ্রিয় বা অপমানজনক হলেও তাদের সঙ্গে সহজভাবে ব্যবহার করেন, যারা সহকর্মীদের সঙ্গে সবসময়ই সাধ্যমতো ন্যায়সঙ্গত ব্যবহার করেন। তাছাড়াও যারা নিজেদের আনন্দ উল্লাসকে সবসময় নিয়ন্ত্রণে রাখেন এবং কখনো কখনো দুর্ভাগ্যের শিকার হলেও অশোভনভাবে বিচলিত না হয়ে সেই দুর্ভাগ্যকে মানুষের স্বভাবের সঙ্গে সঙ্গতি রেখে গ্রহণ করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যারা সাফল্যের আনন্দে পথভ্রষ্ট হয়ে মানুষের নিজস্ব সত্তাকে বিনষ্ট করেনি এবং বিজ্ঞ ও স্থিতধী ব্যক্তি হিসাবে নিজেদের অবস্থানে দৃঢ় থাকেন, যারা সহজাত বুদ্ধি ও স্বভাব নিয়ে যেমন উচ্ছ্বসিত হন না, তেমনি দৈবক্রমে যে সাফল্যের অধিকারী হয়েছে সে সম্পর্কে আনন্দে উচ্ছ্বল হন না, যাদের চরিত্র উল্লিখিত গুণাবলীর যে কোনো একটির সঙ্গে নয় সবগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ, তাদেরই শিক্ষিত বলা যায়। তিনি বস্তুতপক্ষে সর্বগুণান্বিত। সক্রেটিস। সংক্ষেপে বলা যায়, শিক্ষিত ব্যক্তিরা যে কোনো কঠিন অবস্থায় বিজ্ঞতা ও সাহসের সঙ্গে সঠিক পথ নির্ধারণ করে নিতে পারেন। যদি কেউ প্রজ্ঞা ও মূঢ়তার মধ্যে, ভালো ও মন্দের মধ্যে, শালীনতা ও অশালীনতার মধ্যে পার্থক্য করতে পারেন, তাহলে তার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকুক বা না থাকুক তাকে শিক্ষিত ব্যক্তি বলা যায়। সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করা হলে কেউ যদি সমস্ত প্রশ্নের উত্তর জানেন তবে তাকে বিশেষজ্ঞ বলা যায়। এর পরবর্তী অংশ পরের পর্বে। অনুগ্রহ করে লাইক ও সাবস্ক্রাইব করুন পরের পর্বগুলিকে শোনার জন্য। সঙ্গে থাকবেন। আপনাদের এই ছোট্ট একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের পরবর্তী পাঠগুলিকে আরও উৎসাহ প্রদান করে। ধন্যবাদ।